আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা বাংলাদেশের কর বিধি বইয়ের আর্থিক পরিসম্পদ হতে আয় এই টপিকটা পুরোটাই কভার করব। একদমই নতুন নিয়ম ২০২৫ সালের ১৪ জুনের একদমই লাস্ট আপডেট থেকে আমরা শুরু করছি। এই বইটা সম্পূর্ণটাই যদি আপনারা চান আমাদের কাছে অনলাইনে প্রাইভেট পড়তে পারবেন। মাত্র ৭ দিনে গুছিয়ে প্রস্তুতি নিতে পারবেন। আপনারা চাইলে আমাদের প্রাইভেট ব্যাচ রয়েছে। আমাদের প্রাইভেট ব্যাচের নাম হচ্ছে ট্যাক্সেশন ইন বাংলাদেশ। এই মুহূর্তে ২২২ জন শিক্ষার্থী আমাদের ব্যাচে ক্লাস করছে। আপনারা চাইলে আপনারাও যুক্ত হতে পারেন এই ব্যাচে। আর আপনাদের এটা আমাদের ইউটিউব চ্যানেল। আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে থাকতে পারেন। পিডিএফ সাজেশন প্রয়োজন হলে আমাদের পিডিএফ সাজেশনের আলাদা গ্রুপ রয়েছে। এই গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন এবং এটা আমাদের মেইন ফ্রি গ্রুপ। আপনারা চাইলে বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্টে যুক্ত হয়ে থাকতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক একদমই আপডেট নিয়মে নতুনদের জন্য, যারা একদমই ভালো করে ট্যাক্সের অঙ্কগুলো বুঝতে পারছে না তাদের জন্য। আমরা ইতিমধ্যেই কিন্তু ৪৯ টা অঙ্ক করেছি। আপনারা যারা সেই অঙ্কগুলো দেখেননি তারা দেখে নেন। আমাদের অন্য ভিডিওগুলো থেকে আজকে আমরা ৫০ নাম্বার অঙ্ক থেকে শুরু করব। আজকে আমরা আ আর্থিক পরিসম্পদ হতে আয়ের যে টপিকটা রয়েছে এই টপিকের ক্লাসগুলো করার চেষ্টা করব। প্রবলেম নাম্বার ৫০ এটা ২০১৮ সালে, ১৯ সালে এবং ১৭ সালে ইতিমধ্যেই এসেছিল। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এখানে বলা হয়েছে জনাব হিমেল বা তানভীর, মিস্টার তানভীরের ২০২৩-২৪ আয়বর্ষে আর্থিক পরিসম্পদ হতে করযোগ্য আয় নির্ণয় করো। যখন আমাদের আর্থিক পরিসম্পদ হতে করযোগ্য আয় নির্ণয় করতে বলবে, আমরা সাধারণত এই সমস্যাগুলো শুরু করব করদাতার নাম দিয়ে। মানে করদাতা যে তার নাম দিয়েই আমাদের কি হবে অঙ্ক শুরু হবে। তাহলে আমরা শুরুতেই লিখে দেই করদাতা। আচ্ছা, করদাতা এখানে ২ জন বলছে জনাব হিমেল অথবা মিস্টার তানভীর। তো আমরা যেকোনো একটা নামকে চুজ করি। আমরা মনে করেন যে জনাব হিমেলের নামটাই চুজ করতেছি। জনাব হিমেল করদাতা। এরপরে আপনারা চাইলে ঠিকানা, কর অঞ্চল, আবাসিক মর্যাদা, টিন নাম্বার এগুলো লিখতেও পারেন। যদি চান যে স্যার আমি এগুলো লিখব না, তাহলে আপনারা সরাসরি আয় বর্ষ দিয়ে অঙ্কের পরের স্টেপে চলে আসতে পারেন। তাহলে এখানে সরাসরি লিখবেন আয় বর্ষ। এখন আয় বর্ষ আপনাদের জন্য মুখস্থ হচ্ছে ২০২৩-২৪ এটা মুখস্থ। আর আপনারা প্রশ্নে দেখবেন যে ২৩-২৪ আছে কিনা। এখানে দেখেন তো বলা হয়েছে প্রশ্নে যে মিস্টার তানভীরের ২০২৩-২৪ আয় বর্ষে। তার মানে এখানেও কিন্তু আয় বর্ষ ২০২৩-২৪ দিয়েছে। এখানে দোক আর না দোক আপনাদের মুখস্থ আয় বর্ষ রাখতে হবে ২০২৩-২৪, কারণ এটাই আপনাদের জন্য আপডেটেড আয় বর্ষ। এখন আয় বর্ষ যদি ২০২৩-২৪ হয় তাহলে কর বর্ষ কত হবে আপনারা বলেন তো? ১ বছর পিছিয়ে যাবে, তাহলে কর বর্ষ হয়ে যাবে ২০২৪-২৫। এটাই আপনাদের জন্য আপডেট নিয়ম। যারা ২০২৫ সালে পরীক্ষা দিবেন তাদের জন্য এই নিয়মটা প্রযোজ্য হবে। ঠিক আছে? এরপরে আমরা টাইটেল দিব। টাইটেল আমাদের কি? যে আর্থিক পরিসম্পদ হতে করযোগ্য আয় নির্ণয় করো। তাহলে আমরা এখানে টাইটেল দিব আর্থিক পরিসম্পদ হতে কর নির্ণয়। আর্থিক পরিসম্পদ হতে আয় নির্ণয়। সরি, কর না, এখানে হবে আয় নির্ণয়। আর্থিক পরিসম্পদ হতে আয় নির্ণয়। এখন আমরা কি করব? সুন্দর করে একটা টেবিল দিয়ে দিব, ছক টেনে দেব। ছকটা খুবই সহজ, প্রতিবারের মতো। এবারেও আমরা একটা রো দিয়ে দিব এবং হচ্ছে ২টা কলাম দিব। একটা প্রথমের এই পাশের কলামটাকে বলা হয় মেইন কলাম এবং এইটাকে বলা হয় প্রাইমারি কলাম। বুঝতে পেরেছেন? আচ্ছা, এভাবে আমরা সুন্দর করে ছক দিয়ে দিলাম। ছক দেওয়ার পর এই যে ছকটা দিলাম এটাতে আমরা কিছু লিখে ভরাট করব। তো অবশ্যই এখানে লিখতে হবে আয়ের খাত ও ধারাসমূহ। এখানে আমরা লিখব আয়ের খাত ও ধারাসমূহ। এটা হচ্ছে প্রাইমারি কলামের টাকা এবং এই পাশে এই যে এটা হচ্ছে মেইন কলামের টাকা। এতটুকু পর্যন্ত আশা করা যায় ক্লিয়ার, আপনাদের কোনো সমস্যা নাই। এখন আমরা আমাদের অঙ্কের মেইন অংশে চলে আসি। তো আমরা পুনরায় টাইটেল লিখব এখানে। এখানে লিখব আর্থিক পরিসম্পদ হতে আয়। আর্থিক পরিসম্পদ হতে আয়। এখন আর্থিক পরিসম্পদ হতে আয়ের কিন্তু ধারা আছে। ধারাটা অবশ্যই আপনাদের মুখস্থ রাখতে হবে ৬২ থেকে
65। আর্থিক পরিসম্পদ হতে আয় ধারা কত? নতুন নিয়ম অনুযায়ী আর্থিক পরিসম্পদ হতে আয়ের ধারা হচ্ছে 62 থেকে 65। তো আপনারা ধারা দিয়ে দিবেন 62 থেকে 65। এরপরে আমাদের যে প্রশ্নগুলো অঙ্কের ভিতরে দেওয়া আছে সেগুলো আমরা করব। তো 1 নম্বরে কি বলা আছে দেখেন তো? 1 নম্বরে বলছে করমুক্ত সরকারি সিকিউরিটির সুদ 3,20,000 টাকা। তাহলে আমরা এখানে লিখব করমুক্ত সরকারি সিকিউরিটির সুদ করমুক্ত সরকারি সিকিউরিটির সুদ হচ্ছে 3,20,000 টাকা। এখন আমাদের অঙ্কে বলেই দেওয়া হয়েছে যে করমুক্ত, কোনো কর নাই। তো করমুক্ত মানে কি? কর নাই, তাহলে আমরা বাদ দিয়ে দেব। বাদ কি? সম্পূর্ণ অকরধার্য 3,20,000 টাকার মধ্যে 3,20,000 টাকায় কি অকর ধার্য হয়ে যাবে, অর্থাৎ এখানে কর হচ্ছে শূন্য। বুঝতে পেরেছেন? 3,20,000 থেকে 3,20,000 বাদ হয়ে যাবে। কেন? কারণ প্রশ্নের ভিতরেই বলে দেওয়া আছে যে করমুক্ত সরকারি সিকিউরিটি। করমুক্ত মানে কোনো কর দিতে হবে না, মানে এই যে মেইন কলামে আমরা শূন্য লিখেছি, অর্থাৎ এখানে কোনো ট্যাক্স দিতে হবে না বা কর দিতে হবে না। পরে কি বলছে? কর অগ্রিম সরকারি সিকিউরিটির সুদ। তো বর্তমানে আর নতুন করে কর অগ্রিম কোনো সরকারি সিকিউরিটি নাই, কিন্তু এগুলো অনেকেই যারা আগেই কর অগ্রিম সিকিউরিটি খুলেছিল তাদের জন্য তো এই এন্ট্রিটা রাখতে হবে। তাই কর অগ্রিম সরকারি সিকিউরিটির সুদকে করযোগ্য আয় ধরে এবং 5% কেটে নেওয়া হয় এমন এন্ট্রি ধরে আমরা অঙ্ক করব। কর অগ্রিম সরকারি সিকিউরিটির সুদ কি করব? 5% কেটে নেওয়া হয় এবং করযোগ্য আয় হিসেবে আমরা ধরে নেব। তাহলে আমরা এখানে লিখব কর অগ্রিম সরকারি সিকিউরিটির সুদ, কর অগ্রিম সরকারি সিকিউরিটির সুদ। আমি কি বলেছিলাম? কর অগ্রিমটাকে কি দিতে হয়? নিট কর ধরতে হয় এবং পার্সেন্টেজ কাটতে হয় 5, মানে 5% কাটতে হয়। তাহলে কর অগ্রিম সরকারি সিকিউরিটি এখানে আমাদের 1,00,000 টাকা আগে থেকে আছে। কর অগ্রিম মানে কি? আগেই কর দিয়ে দেওয়া হয়েছে। যদি আগেই কর দেওয়া হয় তাহলে 100 দিয়ে গুণ, 95 দিয়ে ভাগ। এটা হচ্ছে নিয়ম। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে 1,00,000-কে 100 দিয়ে গুণ করে 95 দিয়ে যদি ভাগ করি তাহলে আসবে 1,05,263 টাকা। এটা সম্পূর্ণ করযোগ্য আয়। ঠিক আছে? এই এন্ট্রিটা আশা করা যায় আপনারা একদমই ক্লিয়ার বুঝতে পেরেছেন। এরপরে কি বলা হয়েছে? 10% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ 50,000 টাকা। তাহলে অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ 10% অনুমোদিত বাণিজ্যিক। আপনারা যদি এভাবেই সম্পূর্ণ বইটা আমাদের কাছে পড়তে চান সেক্ষেত্রে আমাদের স্পেশাল প্রাইভেট ব্যাচ রয়েছে, আপনারা চাইলে যুক্ত হতে পারেন। সিকিউরিটির সুদ 10% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ কত? 50,000 টাকা। এই টাকাটা পুরোটাই আমরা এখানে লিখে দিলাম। এরপরে কি বলা হয়েছে দেখেন তো? জিরো কুপন বন্ডের সুদ 24,000 টাকা। জিরো কুপন বন্ডের সুদ 24,000 টাকা। তাহলে এখানে আমরা লিখব জিরো কুপন বন্ডের সুদ কত? 24,000 টাকা। একটা বিষয় মুখস্থ করে নেন, জিরো কুপন বন্ডের উপর কোনো ট্যাক্স দিতে হয় না। জিরো কুপন বন্ডের উপর কোনো ট্যাক্স দিতে হয় না। তাহলে জিরো কুপন বন্ডের সুদ কি হয়ে যাবে? সম্পূর্ণ অকর ধার্য হয়ে যাবে। অকর ধার্য। জিরো কুপন বন্ডের উপর কোনো সুদ দিতে হয় না, কোনো ট্যাক্স দিতে হয় না, তাই ট্যাক্স হয়ে যাবে আমাদের কত? 0। আর কি আছে দেখেন তো? আর কোনো কিছুই নাই, শুধু এখানে একটা কথা বলছে যে কর অগ্রিম সরকারি সিকিউরিটির সুদ আদায়ের জন্য ব্যাংক কি করেছে? 7,000 টাকা চার্জ করেছে। তাহলে ব্যাংক চার্জ করেছে, তো ব্যাংক চার্জটাকে অনুমোদনযোগ্য খরচ বলা হয়। তাহলে আমরা মেইন অঙ্ক থেকে, মানে মূল অঙ্ক থেকে বাদ দিয়ে দেব অনুমোদনযোগ্য খরচসমূহের তালিকায়। অনুমোদনযোগ্য
অনুমোদনযোগ্য খরচসমূহ এক নম্বরে কি আছে যে সুদ আদায়ের জন্য ব্যাংক কি করেছে 7,000 টাকা চার্জ করেছে। তাহলে আমরা এখানে লিখব ব্যাংক চার্জ, ব্যাংক চার্জ হচ্ছে 7,000 টাকা। এবং এটা কি করব মাইনাস ফিগারে লিখে দেব। আমাদের ট্যাক্সের মাইনাস ফিগার কেমন ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখে দিয়েছি। কেন? কারণ ট্যাক্সের নিয়মে এটা যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে মাইনাস ফিগার লিখতে হয়। কেন মাইনাস দিয়েছি? এই যে শুরুতে আমরা এখানে কি দিয়েছিলাম বাদ দিয়েছিলাম, বাদ মানে মাইনাস। তো বাদ দিলে কি হয় মাইনাস করে দিতে হয়। তাহলে 1,05,000 আর 50,000 যোগ করে 7,000 টাকা যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো 1,48,263 টাকা। এটাকেই বলা হয় আর্থিক পরিসম্পদ হতে আয়। এটাকে কি বলা হয়? আর্থিক পরিসম্পদ হতে আয়। এটাকে কি বলে? আর্থিক পরিসম্পদ হতে আয়। কত টাকা? এটাকে ক্লোজ করে দিতে হবে নিচে দুইটা টান দিয়ে কি করতে হবে? ক্লোজ করে দিতে হবে। তো আমি পুরো অঙ্কটা রিভাইজ করে দেবো আরেকবার। তার আগে আমরা একটু অঙ্কের প্রয়োজনীয় যে জিনিসটা মানে টিকা দিতে হবে, টিকা মাস্ট বি দিতে হবে। তাহলে অঙ্কে আমরা কি করব? টিকা দিয়ে দেবো। টিকাটা আপনারা লিখে নিন, আমি লিখে দিচ্ছি না, আমি জাস্ট আপনাদের বলে দিচ্ছি, কারণ টিকাটা লিখতে অনেক সময় লেগে যাবে। টিকা নাম্বার 1, করমুক্ত সরকারি সিকিউরিটির সুদ সম্পূর্ণ অকরধার্য ধরা হয়েছে, শেষ। টিকা নাম্বার 2, কর অগ্রিম সরকারি সিকিউরিটির সুদ বলতে বর্তমানে কোনো সরকারি সিকিউরিটির সুদ নেই, তাই এটাকে করযোগ্য সিকিউরিটির সুদ ধরে নিট করযোগ্য সিকিউরিটির সুদ ধরে 5% হিসেবে কর দেখানো হয়েছে। ঠিক আছে। 3 নম্বর টিকা, অনুমোদিত 10% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ সম্পূর্ণ করযোগ্য আয়। কমপক্ষে 2 থেকে 3টা টিকা মাস্ট বি দিতে হবে, আর আপনারা যত পারবেন বেশি দিবেন। প্রশ্ন দেখে দেখে আপনারা লিখে দিবেন। এরপর 0 কুপন বন্ডের সুদ সম্পূর্ণ অকরধার্য। 5 নাম্বার, ব্যাংক চার্জকে অনুমোদনযোগ্য খরচের আওতাভুক্ত করা হয়েছে। এই যে 5টা টিকা হয়ে গেল। এভাবে অবশ্যই আপনারা টিকা দিবেন। 4 নাম্বার অঙ্কের জন্য 2টা, 5 নাম্বার অঙ্কের জন্য 2টা এবং 10 নাম্বার অঙ্কের জন্য কমপক্ষে 3টা টিকা লেখা বাধ্যতামূলক। মানে সর্বোচ্চ আপনি কতটা লিখবেন লেখেন, মনে করেন 6টা করে লিখলেন, সর্বোচ্চ 6টা, কমপক্ষে 2-3টা করে টিকা মাস্ট বি আপনাদের দিতে হবে। টিকা দেওয়ার কোনো বিকল্প নাই। তো আশা করা যায় আপনারা আজকের এই অঙ্কটা সুন্দর করে বুঝতে পেরেছেন, আপনাদের কোনো কনফিউশন নেই। আপনারা যদি সম্পূর্ণ বইটাই এভাবেই আমাদের কাছে পড়তে চান তাহলে আমাদের অনলাইন ব্যাচ যুক্ত হতে পারেন। আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমার নাম্বার দেওয়া আছে, আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন। এটা আমাদের ফেসবুক গ্রুপ, আপনারা এই গ্রুপে যুক্ত হতে পারেন। এই যে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা কলও দিতে পারবেন। এটা আমাদের পিডিএফ সাজেশন গ্রুপ। আর মারুফ 99 এটা আমাদের চ্যানেল, আপনারা চাইলে চ্যানেলে যুক্ত হয়ে থাকতে পারেন। এটা আমাদের ট্যাক্সেশন ইন বাংলাদেশ, এটা প্রাইভেট গ্রুপ, আপনারা চাইলে আমাদের প্রাইভেট গ্রুপেও যুক্ত হয়ে থাকতে পারেন। এটা আপনাদের জন্যই বেনিফিশিয়াল হবে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।